ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়েলের ব্যাপক দরপতনের জেরে শুরু হওয়া জনবিক্ষোভ দ্রুত পরিণত হয় সরকার পতনের তীব্র আন্দোলনে। টানা প্রায় ১.৫ সপ্তাহে সেই বিক্ষোভ এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার মুখোমুখি। দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে ইরান সরকার স্মরণকালের সবচেয়ে বেশি শক্তি প্রয়োগের নীতি নিয়েছে। অন্যদিকে রেজিম বিরোধীদের সরাসরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তি। সারা দেশে বইছে রক্তের বন্যা। রাষ্ট্রীয় পাল্টা শক্তি প্রয়োগের নীতি আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকির মুখে প্রত্যাঘাতের ঘোষণা দেয় তেহরান। মধ্যপ্রাচ্যের আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি করা হয়েছে নিশানা। ইসরায়েলকেও ধুলায় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারির মুখে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিকল্পনা বড় সড় ধাক্কা খেয়েছে। তবে খেলার মাঠের ছক ফের উল্টে যাচ্ছে ইরানের এক তরুণের গল্পে। সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেয়া ২৬ বছরের ইরফান সুলতানের মৃত্যুদণ্ডের ঘোষণা বদলে দেয় সব সমীকরণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দেন, ইরফানকে ফাঁসি দেওয়া হলে কঠোর মূল্য দিতে হবে তেহরানকে। এরপর পিছিয়ে আসে ইরান, তবে নতুন করে বাজছে যুদ্ধের দামামা। পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। প্রশ্ন হলো, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সত্যিই শুরু হলে এর পরিণতি কোথায় গিয়ে ঠেকবে? আগেরবারের মতো কি আঘাত প্রতিরোধের সক্ষমতা রয়েছে তেহরানের? নিজ দেশের মধ্যে প্রচন্ড বিক্ষোভের ঢেউয়ের মাঝে বিদেশি পরাশক্তির সরাসরি হামলা কি করে সামাল দেবেন আয়াতুল্লাহ খামেনি? অতীতের মতো পাল্টা হামলার কৌশল এবারও কি সফল হবে, নাকি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে যাবে রক্তক্ষয়ী যুদ্ধের ঢেউ? তার চেয়েও বড় প্রশ্ন, ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে কি কারণে হিমশিম খাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এখন থেকে প্রায় ৪৭ বছর আগে মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে উৎখাতের মাধ্যমে ইরানে ইসলামিক বিপ্লবের সূচনা ঘটে। ইসলামী প্রজাতন্ত্রের নতুন সংবিধান অনুসারে জাতির সর্বোচ্চ ধর্মীয় রাজনৈতিক নেতার পদে অধিষ্ঠিত হন সৈয়দ রুহুল্লাহ মুসতাফা খামেনি। ১৯৮৯ সালের ৩রা জুন মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে ছিলেন। ১৯৮৯ সালের ৪ জুন ওই দায়িত্ব পান আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের প্রেসিডেন্ট পদ থাকলেও তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান দেশটির সরকার প্রধান এবং রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা। নীতিগত, সামরিক এবং রাজনৈতিক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু আয়াতুল্লাহ আল খামেনির। ইসলামী বিপ্লবের ৪৭ বছরে কঠোর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ইরানে অনেকবারই প্রচন্ড বিক্ষোভ দেখা গেছে, তবে প্রতিবারই তা দমন করা হয় অত্যন্ত নির্মমভাবে। পশ্চিমা অর্থনৈতিক অবরোধ এবং দেশের অভ্যন্তরে কঠোর রাষ্ট্রীয় শাসনের জের ধরে মধ্যপ্রাচ্যের দেশটিতে বহু বছর ধরে চলছে নানান অচলাবস্থা। শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন মানুষ, তবে এবারের মতো এত ভয়াবহ ক্ষোভের আগুন দেশব্যাপী এর আগে কখনো দেখা যায়নি। সাম্প্রতিক সময় রিয়েলের দরপতনকে কেন্দ্র করে দেশব্যাপী ছড়িয়ে পড়ে দাবানল। গত ডিসেম্বরে অনানুষ্ঠানিক বাজারে $1 বিপরীতে রিয়েলের দাম প্রায় 14,70,000-এ পৌঁছায়। অবিশ্বাস্য দরপতনে সারা দেশে ছড়িয়ে পড়ে অস্থিরতা। তেহরান সহ বিভিন্ন শহরে শুরু হওয়া বিক্ষোভ গড়ায় রাজনৈতিক অসন্তোষে। তেহরানের বাজার ব্যবসায়ীরা 28 ডিসেম্বর শহরের কেন্দ্রস্থলে ধর্মঘট শুরু করে। সেই থেকে শুরু বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। লাখ লাখ ইরানি যোগ দেন আয়াতুল্লাহ রেজিম পতনের আন্দোলনে। তাদের সমর্থনে আমেরিকা, ইসরায়েল সরাসরি সহায়তা দিতে শুরু করে। পশ্চিমা দেশগুলো অবস্থান নেয় ইরান সরকারের বিরুদ্ধে। কেবল রাশিয়া এবং চীনের সমর্থন রয়েছে বর্তমান রেজিমের পক্ষে। বিশেষজ্ঞদের মতে ইরানের সরকার বিরোধী আন্দোলন একটি নতুন পর্যায়ে পৌঁছেছে, যা ইসলামী প্রজাতন্ত্রটির ৪৭ বছরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তবে পাল্টা কঠোর শক্তি প্রয়োগের পুরনো কৌশল নিতে এবারও দেরি করেনি ইরান সরকার। সারা দেশে ৬ দিন ধরে চলছে ইন্টারনেট শাটডাউন। আন্তর্জাতিক ফোন কলের সুবিধাও বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিজেদের পক্ষে জনসমর্থন তুলে ধরার কৌশল নেয় ইরান সরকার। তেহরান সহ ইরানের বেশিরভাগ প্রদেশে 12ই জানুয়ারি অনুষ্ঠিত হয় খামেনিপন্থীদের সমাবেশ। সরকারি মিডিয়ার দাবি, তেহরানের সমাবেশে প্রায় 30 লাখ মানুষ খামেনির সমর্থনে যোগ দেন। তবে খামেনি যতই স্বস্তি ফেরার দাবি করুন না কেন,
বাস্তব চিত্র উল্টো। সরকার বিরোধীদের ঠেকাতে সরকারপন্থীরা মাঠে নামার পর শুরু হয় রক্তের বন্যা। 2 দিনে সারা দেশে নিহতের সংখ্যা এক লাফে আকাশ ছুঁয়েছে। বেসরকারি বিভিন্ন পরিসংখ্যানে দাবি করা হচ্ছে 2 দিনে ইরানের নিহতের সংখ্যা 12,000 থেকে 20,000। সরকার অবশ্য এই সংখ্যা 2,500 বলে দাবি করছে। যেটাই হোক না কেন, গোটা ইরান যে এখন অগ্নিগর্ভ তাতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো, এত মৃত্যুর ভার বহন করেও কি ক্ষমতা ধরে রাখতে পারবে ইরানের বর্তমান সরকার? ইরানের সরকার বিরোধীদের যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তার বিষয়টি শুরু থেকেই গোপন নেই। ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনকারীদের অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গা থেকে আমেরিকা এবং ইসরায়েল সমর্থন পুষ্ট সশস্ত্র ইরানিদের গ্রেপ্তারের দাবিও করেছে খামেনি সরকার। তবে প্রশ্ন উঠেছে, 47 বছরের কট্টর শাসন ব্যবস্থায় তৈরি হওয়া তীব্র জনসন্তোষকে কেবল বিদেশি মদদ দাবি করে উড়িয়ে দেওয়া সম্ভব কিনা। বিশ্লেষকরা বলছেন, দেশটির বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অনেক পুরনো। মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘনের কারণে 4.5 দশকে লাখ লাখ ইরানি নিজ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। এর উপর নানা ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় টালমাটাল ইরানের অর্থনীতি। নিষেধাজ্ঞার মুখে সামরিক সক্ষমতা বাড়ার উপর জোর দেয় ইরান। তবে সুফল গত বছর ইসরায়েলের সঙ্গে কয়েকদিনের যুদ্ধে দেখা গেছে। তবে এই সক্ষমতা বাড়াতে গিয়ে আরো ক্ষয়ে গেছে দেশের অর্থনীতি। মূলত এর জেরেই এবারের তীব্র আন্দোলন দেখা যাচ্ছে। দর্শক, এবারের অসন্তোষ দমনে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি পুরনো আরেকটি কৌশলও নিয়েছে। তা হলো দ্রুত বিচারের মাধ্যমে আন্দোলনকারীদের ফাঁসিতে ঝোলানো। আর সেই কৌশলে প্রথম বলি দিতে চেয়েছিল তেহরানের পশ্চিমের ফার্দিস শহরের যুবক এরফান সুলতানিকে। 26 বছর বয়সী এরফানকে গ্রেপ্তারের একদিন পরেই মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এমন ঘোষণায় হুমকি দেন ট্রাম্প। বলেন, এরফানের দণ্ড কার্যকর করা হলে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরানের বিক্ষোভকারীদের জন্য সাহায্য আসছে বলেও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত পিছু হটে ইরান, মৃত্যুদণ্ড স্থগিত করে, কিন্তু ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছে তেহরান। তারা বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মাটিতে থাকা আমেরিকান ঘাঁটিতেও পাল্টা আঘাত হানবে তেহরান। ইরানের এক কর্মকর্তা জানান, তেহরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত এই অঞ্চলের সব দেশকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। সেটি হলো, যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্যবস্তু করলে তাদের ঘাঁটিও হামলার মুখে পড়বে। এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে কিছু সদস্যকে সরিয়ে নেওয়ার খবর আসে। একটি খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিশেষ বিমান উইং অফ জায়ান ইসরায়েল ছেড়ে গ্রিসে অবতরণ করেছে। এর আগের বার ইরান ইসরায়েল সংঘাতের সময়ও ইরানি ক্ষেপণাস্ত্র এড়াতে বিমানটি ইসরায়েল ছেড়েছিল। এই বিমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী আছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি, তবে এই ঘটনাটিকেও বিশেষ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। বিস্ময়করভাবে ইরান সীমান্ত ঘেঁষে পাকিস্তান সেনাবাহিনীর 30,000 সেনা মোতায়েনের খবর এসেছে। বলা হচ্ছে, সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিতে ট্রাম্পের আহ্বানে সেনা মোতায়েন করেছেন পাকিস্তানের জেনারেল আসিম মুনির। অর্থাৎ বর্তমান উত্তেজনায় সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষ নিচ্ছে পাকিস্তান। প্রশ্ন হলো, সত্যি সত্যি যুদ্ধ শুরু হলে এই সীমা কত দূর বিস্তৃত হবে? এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধে কোনোভাবে ইরানের মিত্র চীন ও রাশিয়া জড়িয়ে গেলে পরিণাম হবে অকল্পনীয়। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও করছেন অনেকে। বর্তমান সংঘাতে এবং ইরান প্রচন্ড বিক্ষোভে খামেনি রেজিমের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও রয়েছে জল্পনা কল্পনা। বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতৃত্বে কোনো চির ধরার লক্ষণ দেখা যায়নি। এটা ঘটলেই কেবল সরকারের পতন দেখা যেতে পারে। ইরানি বংশোদ্ভূত আমেরিকান শিক্ষাবিদ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ ভালি নাসর বলেন, ইরানে স্তরভিত্তিক নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দুতে আছে রেভলিউশনারি গার্ড ও আধা সামরিক বাহিনী বাসিস। এই দুই বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় 10 লাখ। এ কারণে এই দুই বাহিনীর ভেতরে ভাঙন না ধরলে বাইরে থেকে চাপ দিয়ে সরকারকে নড়ানো অত্যন্ত কঠিন। দর্শক, গাজা কিংবা ভেনেজুয়েলার ক্ষেত্রে ট্রাম্পকে যেমন তড়িৎ সিদ্ধান্ত নিতে দেখা যায়, সেখানে ইরানের ক্ষেত্রে তাকে শুধু হুমকি দিতে দেখা যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের সামনে আসলে ভালো কোনো পথ নেই, এমনকি মোটামুটি গ্রহণযোগ্য কোনো বিকল্প নেই। তার সামনে যে 3টি রাস্তা খোলা আছে, তার প্রতিটি আগেরটির চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ট্রাম্পের হাতে থাকা প্রথম পথটি হলো
প্রতীকী হামলা। ইসলামিক রেভলিউশনারি গার্ড করে কিছু ব্যারাকে আঘাত হানা কিংবা কোনো একটি নৌঘাঁটি ধ্বংস করা। কিন্তু সেখানে একটি বড় সমস্যা আছে, সেটি হলো আগের মতো এখন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহর মোতায়েন নেই। ফলে যে কোনো অভিযানে নির্ভর করতে হবে দূরপাল্লার সামরিক সক্ষমতা কিংবা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কাতারের ঘাঁটির উপর। কিন্তু আল উদেদ বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অভিজ্ঞতার পর এসব মিত্র দেশ ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে আগ্রহী নয়। এতে তাদের শহর, তেল অবকাঠামো এবং পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়ে যাবে। ট্রাম্পের হাতে থাকা দ্বিতীয় পথটি হলো ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ও বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালানো। কিন্তু ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে ধ্বংস করা এক প্রকার অসম্ভব। ফলে এক খামেনি যদি চলেও যায়, আর এক খামেনি দৃশ্যপটে চলে আসতে সময় লাগবে না। ট্রাম্পের হাতে থাকা তৃতীয় পথটি হলো দীর্ঘমেয়াদী সামরিক অভিযান। পরিকল্পিত আকাশপথের হামলার মাধ্যমে ইরানের নিরাপত্তা কাঠামো ধীরে ধীরে দুর্বল করে দেওয়া। কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্রদের কথা চিন্তা করে ট্রাম্পকে শতবার ভাবতে হচ্ছে তিনি এই পদক্ষেপ নেবেন কিনা। প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আমেরিকার সামরিক হামলা শুরু হলে নতুন কোনো দৃশ্যপট কি হাজির হবে? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।